টাকার ভাগ দিতে হবে। টুঙ্গিপাড়ায় শেখ হাসিনার পিতা আওয়ামী লীগের নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে গিয়ে মেয়র মোহাম্মদ হানিফের আনুষ্ঠানিক শপথ নেওয়ার দিনক্ষণ চূড়ান্ত করা হলো। ঢাকা থেকে বঙ্গবন্ধু কন্যা বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা ঢাকার মেয়র মোহাম্মদ হানিফকে সঙ্গে নিয়ে টুঙ্গিপাড়ায় যাবেন এবং সেখানে বেসরকারিভাবে হানিফ মেয়র হিসাবে শপথ নেবেন। নির্দিষ্ট দিনে সকালবেলা সকলেই টুঙ্গিপাড়ায় যাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু মেয়র হানিফ এলেন না। টুঙ্গিপাড়ায় যাওয়া হলো না। মেয়র হানিফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বললেন তিনি অসুস্থ। এরপর আর মেয়র হানিফ শেখ হাসিনার বাসা, আওয়ামী লীগ অফিস কোথাও এলেন না। আনুষ্ঠানিকভাবে মেয়র পদে মোহাম্মদ হানিফ শপথ নিলেন, ঢাকার মেয়রের দায়িত্বভার নিলেন। হটলাইনের রেড টেলিফোনে প্রতিদিন 2-1 বার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে কথা বলেন, যুক্তি পরামর্শ করে সিটি কর্পোরেশন পরিচালনা করেন। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাকর্মী ও আওয়ামী লীগ অফিসের ত্রিসীমানায়ও আসেন না। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী বিরোধী নেত্রী শেখ হাসিনা কপাল চাপড়ান আর বলতে থাকেন, নিমক হারাম, বেঈমান, ওরে আমি 1,37,00,000 টাকা খরচ করে মেয়র করেছি। বেঈমান, নিমক হারাম। যে আসে যাকে পান তার কাছেই তিনি এই কথা বলতে লাগলেন। একজন বলল, ঠিক আছে, হানিফ ভাই মেয়র হয়েছে, টাকা কামাবে, টাকা খাবে, খাক, আমরা তো আর ভাগ চাই না, কিন্তু দলের কাজ করবে না কেন? জবাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, কেন? একা টাকা খাবে কেন? আমাদের ভাগ দিতে হবে। ওকে আমি 1,37,00,000 টাকা খরচ করে মেয়র বানিয়েছি, তোমাদের হাত দিয়েই ওই টাকা খরচ করেছি। হানিফ তো 1 পয়সাও খরচ করেনি, সব আমি করেছি। এখন হানিফ একা খাবে কেন? আমাদেরও ভাগ দিতে হবে। স্বামী স্ত্রী রাতও কাটায়নি। 1994 সালের 28শে ডিসেম্বর শেখ হাসিনা জাতীয় সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন। 29 নং মিন্টো রোডের সরকারি বাসা ত্যাগ করে ধানমন্ডি 5 নম্বরের 54 নম্বর বাড়িতে উঠলেন। ধানমন্ডির বাড়িটি প্রথম ও দ্বিতীয় তলা শেখ হাসিনার পরিত্যক্ত স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার নামে, আর তৃতীয় তলা শেখ হাসিনার নামে। শেখ হাসিনার অবহেলিত ও পরিত্যক্ত স্বামী বৈজ্ঞানিক ডক্টর ওয়াজেদ মিয়া এই বাড়িটি করার সময় দ্বিতীয় তলা করার পর টাকা ফুরিয়ে গেলে শেখ হাসিনার কাছে ধার চায়। তখন শেখ হাসিনা তৃতীয় তলা তার নিজের নামে লিখে নিয়ে তারপর ডক্টর ওয়াজেদকে টাকা দেন। অবশ্য এই বাড়িতে ডক্টর ওয়াজেদ মিয়া আর শেখ হাসিনা একসঙ্গে একটি রাতও কাটাননি। শুধু এই বাড়িতে কেন, 1981 সালের 17ই মে শেখ হাসিনা বাংলাদেশে আসার পর থেকেই 1997 সালের ফেব্রুয়ারি পর্যন্ত এই 16-17 বছরে একসঙ্গে স্বামী স্ত্রী হিসাবে রাত কাটানো তো দূরের কথা, এক বাড়িতেই কখনো থাকেননি। 1981 সালের 17ই মে বাংলাদেশে আসার পর মাত্র কিছুদিন শেখ হাসিনা ডক্টর ওয়াজেদ মিয়ার মহাখালীস্থ সরকারি কোয়ার্টারে ছিলেন। শেখ হাসিনা যতদিন ডক্টর ওয়াজেদ মিয়ার সরকারি কোয়ার্টারে থেকেছেন ততদিন ডক্টর ওয়াজেদ মিয়া তার কোয়ার্টারে না থেকে সরকারি রেস্ট হাউসে থাকতেন। তারপর শেখ হাসিনা ধানমন্ডিস্থ তার পিত্রালয়ে বঙ্গবন্ধু ভবনে চলে আসেন। বঙ্গবন্ধু ভবন থেকে যান বিরোধী দলীয় নেত্রীর 29 মিন্টো রোডের সরকারি বাসভবনে। তখন শেখ হাসিনা এবং তার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার ধানমন্ডির 5 নম্বর রোডের 54 নম্বর বাড়িটি ভাড়া দেওয়া ছিল। 1994 সালের ডিসেম্বর মাসে ধানমন্ডির 5 নম্বর রোডের 54 নং বাড়িটির ভাড়াটিয়াদের এক প্রকার জোর করে তাড়িয়ে দিয়ে খালি করা হয়। তারপর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই বাড়িতে আসেন। এই বাড়িতে থেকেই নানা আন্দোলনের সংগ্রাম এবং নির্বাচনের পর জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন করতোয়া, বর্তমানে গণভবনে গিয়ে ওঠেন। শেখ হাসিনা এই দীর্ঘ 16-17 বছরের জীবনে ডক্টর ওয়াজেদ মিয়া একটি রাতও শেখ হাসিনার সাথে কাটাননি। এমনকি এই 16-17 বছরের জীবনে শেখ হাসিনা আর ডক্টর ওয়াজেদ মিয়া 16-17 দেখা পর্যন্ত হয়নি। তবে হঠাৎ হঠাৎ মাঝে মধ্যে কদাচিৎ উদ্ভ্রান্তের মতো ডক্টর ওয়াজেদ মিয়া এসে হাজির হতেন, কিন্তু তিনি শেখ হাসিনার পক্ষ থেকে কোনো প্রকার আদর আপ্যায়ন পেতেন না। এমনকি সাধারণ সৌজন্যটুকুও শেখ হাসিনা ডক্টর ওয়াজেদ মিয়াকে দেখাতেন না। শেখ হাসিনা যখন বিরোধী দলীয় নেত্রী হিসেবে 29 মিন্টো রোডের সরকারি বাসভবনে থাকতেন, তখন এক ঈদের দিনে সাধারণ দর্শনার্থীদের মাঝে সাধারণ মানুষের মতোই ডক্টর ওয়াজেদ মিয়া শেখ হাসিনার সঙ্গে ঈদ মোবারক জানাতে এলেন। কিন্তু শেখ হাসিনা আগতক সকলের কুশলাদি বিনিময় করলেও তার স্বামী ডক্টর ওয়াজেদের সাথে কোনো প্রকার কুশলাদি বিনিময় তো দূরের থাক, ভ্রুক্ষেপই করলেন না। এমনকি তাকে বসতে পর্যন্ত কেউ বললেন না। ডক্টর ওয়াজেদ মিয়া কিছুক্ষণ করুণভাবে ফ্যালফ্যাল করে শেখ হাসিনার দিকে তাকিয়ে থেকে
ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে লন থেকে অসহায়ের মতো হাঁটতে হাঁটতে গেটের বাইরে চলে গেলেন। একমাত্র শেখ হাসিনা আর তার খুবই ঘনিষ্ঠ কয়েকজন ছাড়া কেউ জানল না, বুঝল না এই ব্যক্তিটিকে। অনেকবার অসুস্থ হয়ে সোহরাওয়ার্দী হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে মাসাধিকাল পড়ে থাকলেও শেখ হাসিনা একটিবারের জন্য তার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়াকে দেখতে যেতেন না। অদ্ভুত চরিত্র, কর্ম ও ভাগ্য। শেখ হাসিনার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়া শেখ হাসিনাকে দৈহিক নির্যাতন করতেন, মারধর করতেন। এই কথা শেখ হাসিনা অসংখ্যবার কেঁদে কেঁদে বলেছেন। শেখ হাসিনার কান্নায় ময়নার চোখেও পানি ঝরেছে। কিন্তু কেন স্বামী তাকে মারতেন, দৈহিক নির্যাতন করতেন, এই কথা শেখ হাসিনা কখনোই বলেননি। এ এক অদ্ভুত চরিত্র, কর্ম ও ভাগ্যের অধিকারী শেখ হাসিনা। বিদেশ থেকে একমাত্র কন্যা পুতুল এসে মা শেখ হাসিনাকে ডাকে, এই যে বহুরূপী, তোমার তো রূপের শেষ নাই, এবার কী রূপ দেখাবে তুমি? শেখ হাসিনা কোনো কথা বললে সঙ্গে সঙ্গে মেয়ে পুতুল আত্মীয় স্বজন সকলের সামনে বলে ওঠে, এটা তোমার কত নম্বর রূপ? শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানাকে পুতুল বলে, খালা, এইটা তোমার বোনের কত নম্বর রূপ? তোমার বোন তো বহুরূপী, রূপের শেষ নাই তার। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তৎক্ষণাৎ চুপ মেরে যান, কোনো কথা বলেন না। শেখ হাসিনা তার মেয়ে পুতুলকে নিজের বিয়ের প্রস্তাব দিলে কোনো রকম টাল বাহানা না করে বিনা বাক্য ব্যয়ে মুহূর্তের মধ্যে শটান এক পায়ে দাঁড়িয়ে রাজি হয়ে যায়। মনে হয় যেন কারো হাত ধরে মুক্তি পেতে চায় পুতুল। শেখ হাসিনাও যেন তেন পাত্রের কাছে পুতুলকে বিয়ে দিয়ে মুক্ত হতে চান। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিদেশে বসবাসরত একমাত্র পুত্র জয়কে ফোন করে দেশে এসে বেরিয়ে যেতে বললেন এবং আসার সময় তার জন্য একটা শাড়ি নিয়ে আসতে বললে পুত্র জয় সরাসরি অস্বীকার করে বলে, ওসব শাড়ি টাড়ি আমি আনতে পারবো না। শেখ হাসিনা আবার উপস্থিত সকলকে বলে, দেখো আমার সন্তান, দেখো আমার জন্য একটা শাড়ি আনতে বললাম, ছেলে আমাকে সরাসরি না করে দিল। মা হিসেবে পুত্র কন্যার প্রতি শেখ হাসিনার আচার আচরণে কোনোদিন কোনো ত্রুটি চোখে পড়েনি, বরং মনে হয়েছে মা হিসেবে শেখ হাসিনার তুলনা নেই। তারপরও আশ্চর্যের বিষয়, শেখ হাসিনার প্রতি তার পুত্র কন্যাগণের এরকম আচরণ কেন? রাজাকারের ছেলের সাথে বিয়ে দেব না। শেখ হাসিনা তার কন্যা পুতুলের বিয়ে ঠিক করলে ধানমন্ডিস্থ বাড়িতে শেখ হাসিনার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়া এসে ক্ষিপ্ত হয়ে শেখ হাসিনাকে বলতে লাগলেন, মেয়ে কি তোমার একার? মেয়ে কি আমার না? তুমি রাজাকারের ছেলের কাছে আমার মেয়ের বিয়ে ঠিক করেছ? রাইফেল হাতে নিয়ে যে রাজাকারগিরি করেছে, মুক্তিযোদ্ধা মেরেছে, তার ছেলের সঙ্গে আমি কিছুতেই আমার মেয়ের বিয়ে দেব না। তুমি আমার মেয়েকে ওই রাজাকারের ছেলের সাথে কিছুতেই বিয়ে দিতে পারবে না। জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, আমি মেয়ে বিয়ে দিব, পারলে তুমি ঠেকাও। ডক্টর ওয়াজেদ বললেন, তাই বলে তুমি রাজাকারের ছেলের সাথে মেয়ের বিয়ে দিবে? বঙ্গবন্ধু কন্যা বললেন, কিসের আবার রাজাকার ফাজাকার, আমার আত্মীয়, এটাই বড় কথা। সাথে মরলে আত্মীয়ই মরে। দেখুনি ওই মুক্তিযোদ্ধারাই আমার বাবা মা ভাইদের কিভাবে মেরেছে। আমি আমার মেয়েকে এখানেই বিয়ে দিব, পারলে তুমি ঠেকাও। ডক্টর ওয়াজেদ মিয়া বললেন, তোমাদের সাথে তো আর আমি ঠেকাঠেকিতে পারবো না, তবে আমি বলে দিচ্ছি, আমার মেয়েকে যদি রাজাকারের ছেলের সাথে বিয়ে দাও, তবে আমি এই বিয়ের সাথে নেই, বিয়েতে আমি আসবো না। আমি তোমাকে অনুরোধ করছি, ওই রাজাকারের ছেলে ছাড়া যেখানে খুশি সেখানে তুমি মেয়ে বিয়ে দাও, আমি তোমার সাথে থাকব, কিন্তু রাজাকার বংশের কাছে মেয়ে বিয়ে দিলে আমি থাকব না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার স্বামী ডক্টর ওয়াজেদের কথা রাখলেন না। তিনি তার ইচ্ছে মতো রাজাকারের ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিলেন। সত্যি সত্যি ডক্টর ওয়াজেদ কথা পাকাপাকি, পান চিনি, গায়ে হলুদ এবং বিয়ে কোথাও আসলেন না। শুধু বিয়ের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে মিনিট 3-4 জন্য এসে আবার খালেদা জিয়ার সঙ্গেই চলে গেলেন। তিনি কারো সাথে কোনো কথা বললেন না, কেউ তার সঙ্গে কোনো কথা বলল না। বিয়ের খুঁটিনাটি থেকে শুরু করে যাবতীয় যা আয়োজন তার সিংহভাগই করতে হয়েছে আমাদের। এর ওপর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাবার ফুফাতো ভাইয়ের ছেলে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএস বাহাউদ্দিন নাসিমের বায়না তো ছিলই। ডেকোরেটরের বিল, বাবুর্চির বিল, খানসামার বকশিস ইত্যাদি যখন যা প্রয়োজন হয়েছে, বাহাউদ্দিন নাসিম তার সব কিছুই আমাদের কাছ থেকেই নিয়েছে। সব যান বের হন। বিয়ের অনুষ্ঠানে বিয়ে পড়ানোর জন্য কাজের সামনে একটি মাইক লাগানো হয়েছিল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হঠাৎ সেই মাইক দিয়ে বিয়ের অনুষ্ঠানে আগতদের ঢালাওভাবে ধমকের সুরে বলতে লাগলেন, সব যান বের হন। কি পেয়েছেন? তামাশা পেয়েছেন?
এখনই এই জায়গা থেকে চলে যান, নইলে অসুবিধা হবে। বঙ্গবন্ধু কন্যার মুখে মাইকে এই কথা শুনে উপস্থিত সকলে হতবিহ্বল, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায় এবং অনেকেই আগা মাথা না বুঝে অনুষ্ঠান থেকে চলে যেতে শুরু করলে ময়না তাড়াতাড়ি জননেত্রীর কাছে এই কথার অর্থ কি জানতে চাইলে শেখ হাসিনা বলেন, দাওয়াত ছাড়াই অনেকে এসেছে, তাদের জন্য আমি এই কথা বলেছি। এরপর ময়না নিমন্ত্রিত অতিথিদের অনেককে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তাতে ফল হয়নি। অধিকাংশ নিমন্ত্রিত অতিথি না খেয়েই চলে যায়। বিয়ের সকল অনুষ্ঠান শেষ, সকলেই চলে গেছে, শুধু বর আর বরের আত্মীয় স্বজনরা রয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার কন্যা পুতুলকে বরের গাড়িতে তুলে দিয়ে ময়নাকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়লেন। তারপর জননেত্রী শেখ হাসিনা ময়নাকে বললেন, ময়না, আজ আর তুমি আমাকে ছেড়ে যেও না। বিয়ের অনুষ্ঠান স্থল সংসদ ভবন চত্বর থেকে শেখ হাসিনার সঙ্গে আমাদের একমাত্র সন্তান 5 বৎসরের স্বর্ণলতাকে সাথে নিয়ে ধানমন্ডির 5 নম্বর রোডে শেখ হাসিনার 54 নম্বর বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে বাইরের কাপড় পাল্টে সবাইকে নিয়ে মাটিতে গোল হয়ে বসে জননেত্রী শেখ হাসিনা ময়নাকে বললেন, ময়না, তোমরা যা করলে তোমাদের ঋণ জীবনে শোধ করা যাবে না, কোনোদিন তোমাদের ভোলা যাবে না, কোনোদিন তোমাদের ভুলবো না। আমাদের মেয়ে স্বর্ণলতাকে দেখিয়ে বললেন, ও তো পেটে থেকেই আমাকে ভালোবাসে। অবশ্য এসব কথা শেখ হাসিনা আজ নতুন বলছেন না, এর আগেও অনেকবার এসব কথা তিনি বলেছেন। 1,37,00,000 টাকা। 1995 সাল 10ই জানুয়ারি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে রামমোহন দাসের নামে রেজিস্ট্রি করা লাল রঙের নিশান পেট্রোল জিপে করে ফিরে আসছেন শেখ হাসিনা। তার সঙ্গে বসে আছে তার একজন মাত্র সঙ্গী, ড্রাইভার জালাল গাড়ি চালাচ্ছে। ড্রাইভার জালাল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে জিজ্ঞেস করল, আপা, মেয়র হানিফ এলো না ফুল দিতে? শেখ হাসিনা জবাব দিলেন, কে জানে, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়ার জন্য ওকে কম ফোন করিনি, ওর কাছে কম লোক পাঠাইনি, তারপর বেইমানটা আসেনি, শয়তানটা পাত্তাই দেয়নি। 1,37,00,000 টাকা খরচ করে নেমক হারামটাকে আমি মেয়র বানিয়েছি। তোমরা তো সব জানো, সবই দেখেছ, সবই করেছ। কত কষ্ট করেছি আমি। আসলে যে দল থেকে একবার চলে যায় তাকে আর দলেই নেওয়া উচিত না। ও মেয়র হওয়ার জন্য আমার সাথে বেইমানি করে স্বৈরাচারী এরশাদকে বাপ ডেকে এরশাদের পার্টিতে চলে গিয়েছিল। সেখানে ছ্যাঁক খেয়ে আবার আমার কাছে যখন ফিরে আসলো, তখনই বেইমানটারে নেওয়া উচিত ছিল না। কিন্তু কি যে হলো, কি মনে করেছে আবার নিলাম? শয়তানটা আমার সাথে এত বড় বেইমানি করবে বুঝতে পারিনি। বুঝলে কি আর এই কাম করি? নেত্রী এখন নামাজ পড়ছেন। বঙ্গবন্ধু কন্যা 1994 সালের শেষ মুহূর্তে ধানমন্ডির বাড়িতে উঠেই 95 সালের জানুয়ারির প্রথম থেকেই জোরে সোরে লাগাতার আন্দোলন, সংগ্রাম, হরতাল, পদযাত্রা ইত্যাদি শুরু করলেন। দুপুর 2টায় টঙ্গী থেকে মহাখালী পর্যন্ত পদযাত্রা শুরু হলো। অর্থাৎ টঙ্গী থেকে সবাই পায়ে হেঁটে মহাখালী যাবেন। মহাখালীতে মঞ্চ তৈরি আছে। পদযাত্রা শেষে এই মঞ্চ থেকে শেখ হাসিনা ভাষণ দেবেন। শেখ হাসিনা তার বেতনভোগ ব্যাগ বহনকারী রামমোহন দাসের নামে রেজিস্ট্রেশন করা লাল রঙের নিশান পেট্রোল জিপে করে বাকি সব নেতাকর্মী পায়ে হেঁটে টঙ্গী থেকে মহাখালীর দিকে রওনা হলো। প্রায় 5-7 হাজার লোকের পদযাত্রা। হাজার লোকের ঠিক মাঝখানে শেখ হাসিনা জিপে করে পদযাত্রার সঙ্গে তাল মিলিয়ে চলছেন। পদযাত্রার মাঝে গোটা বিশেক রিকশায় মাইক বেঁধে নানা ধরনের স্লোগান দেওয়া হচ্ছে। জানুয়ারি মাস, শীতের বেলা, হাঁটতে খুব একটা খারাপ লাগছে না। দুপুর গড়িয়ে বিকেল হবে। হঠাৎ মাইকে বলা হলো জননেত্রী শেখ হাসিনা এখন আসর নামাজ পড়ছেন। সঙ্গে সঙ্গে সবগুলো মাইক থেকে বলা শুরু হলো, জননেত্রী বঙ্গবন্ধু কন্যা এখন আসর নামাজ পড়ছেন। ঘড়িতে তখন 3:15 বাজে। প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ বললেন, আরে থামো, এখনও আসর ওয়াক্ত শুরুই হয়নি, একটু পরে বলো। এই কথা শুনে সব নেতারা হাসাহাসি শুরু করলো। এদিকে বঙ্গবন্ধু কন্যা নিশান পেট্রোল জিপের বড় বড় জানালার গ্লাস খুলে নামাজ পড়তে শুরু করলেন। আর পদযাত্রার হাজার হাজার পুরুষ জিপ গাড়ি ঘিরে শেখ হাসিনার নামাজ পড়া দেখতে লাগলো। নামাজ শেষ হয়ে গেল, কিন্তু মাইকে নামাজ পড়ার প্রচার শেষ হলো না। প্রায় 1 ঘন্টারও বেশি সময় গোটা বিশেক মাইকে শেখ হাসিনা নামাজ পড়ছেন বলে প্রচার করা হলো। অন্য আরেকদিন মোহাম্মদপুর থেকে পদযাত্রা শুরু হয়ে গুলশান আমেরিকান এমবেসির সামনে এসে বাড্ডায় গিয়ে শেষ হবে। পদযাত্রা শুরু হলে শেখ হাসিনা ডেকে বললেন, নামাজের ওয়াক্ত হওয়ার পরে যেন মাইকে বলা শুরু করে,
ওয়াক্তের আগে যেন বলা শুরু না করে। এবার মাইকম্যানদের আগে ভাগেই জননেত্রী শেখ হাসিনার নির্দেশ জানিয়ে দেওয়া হলো এবং আজ নামাজের ওয়াক্ত শুরু হওয়ার পরেই মাইকে প্রচার শুরু হলো। নেত্রীও যথারীতি নিশান পেট্রোল জিপের জানালা খুলেই নামাজ আদায় করলেন। হাজার হাজার পুরুষ মানুষও জিপ ঘিরে শেখ হাসিনার নামাজ আদায় দেখল। পদযাত্রা শেষে বঙ্গবন্ধু কন্যা তার ধানমন্ডিস্থ বাসায় গেলে এক সঙ্গী বলল, আপা, আপনি নামাজ পড়তে থাকলে মানুষ ভিড় করে আপনাকে দেখতে থাকে, এতে নামাজ নষ্ট হয়। আপনি নিশান পেট্রোল জিপে পর্দা লাগিয়ে নেন। উত্তরে শেখ হাসিনা বললেন, না, পর্দা লাগালে জিপের ডিসেন্সি থাকে না। তখন ওই সঙ্গী বলল, তাইলে আপা আপনি জিপে একটা বড় চাদর রাখবেন। যখন নামাজ পড়বেন আমরা তখন ওই চাদর দিয়ে জিপটা ঘিরে রাখব, যাতে আপনার নামাজ পড়া কেউ দেখতে না পারে। জননেত্রী বললেন, না, তোমরা তো সব ভাইয়ের মতো, চাদর লাগবে না। আমার সাথে বেইমানি করেছে। এর 3 দিন পরে কাঁচপুর থেকে গুলিস্তান পর্যন্ত পদযাত্রা। এই পদযাত্রায়ও ওই একই মাইক, একই নামাজ, একই পুরুষ মানুষের ঘিরে রাখা। এই পদযাত্রায় যোগ দিয়েছিল নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হানিফ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নিশান পেট্রোল জিপের পাশে হাঁটতে হাঁটতে মোহাম্মদ হানিফ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে জিজ্ঞেস করলেন, নেত্রী, আমার মিতাকে দেখছি না। নেত্রী বললেন, কোন মিতা? জেলা সভাপতি বললেন, নগর আওয়ামী লীগের সভাপতি ঢাকার মেয়র মোহাম্মদ হানিফকে দেখছি না। সভানেত্রী রেগে উঠে বললেন, জানেন না, কুত্তার বাচ্চাটা আমার সঙ্গে বেইমানি করেছে, নিমক হারামি করেছে। ওরে আমি 1,37,00,000 টাকা খরচ করে মেজর বানিয়েছি, আর কুত্তার বাচ্চাটা আমার সাথেই বেইমানি করেছে। ও এখন প্রতিদিন খালেদা জিয়ার সাথে দেখা করে, দিনে 3-4 বার খালেদা জিয়ার সাথে কথা বলে, আর আমি খবর দিলেও আসে না, ফোন করলেও ধরে না। সময় আসলে এই বেঈমানদেরও শিক্ষা দিতে হবে, বুঝলেন? এই বেঈমানদের উচিত শিক্ষা দিতে হবে। আপনারা প্রস্তুত হন। আওয়ামী লীগ সিদ্ধান্তের গুরুত্ব। 1995 সালে চাঁদপুর পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে আওয়ামী লীগের সিদ্ধান্ত উপেক্ষা করে আওয়ামী যুবলীগের এক কর্মী চেয়ারম্যান প্রার্থী হয় এবং যুবলীগের এই কর্মী আওয়ামী লীগ প্রার্থীকে পরাজিত করে চাঁদপুর পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়ে যায়। আওয়ামী লীগের সিদ্ধান্ত উপেক্ষা করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে যুবলীগ কর্মীর নির্বাচনে প্রার্থী হওয়াকে কেন্দ্র করে ধানমন্ডি 8 নম্বরে আওয়ামী ফাউন্ডেশন অফিসে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক বসে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে দলীয় শৃঙ্খলা রক্ষার বিষয়কে গুরুত্ব দেওয়া হয় এবং বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় বিশেষ গুরুত্ব সহকারে বলা হয়, আওয়ামী লীগের সিদ্ধান্তের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে দলীয় প্রার্থীর বিরুদ্ধে যুবলীগ কর্মীর নির্বাচনে প্রার্থী হওয়া দলীয় শৃঙ্খলা রক্ষার প্রয়োজনে শাস্তিযোগ্য অপরাধ। যদিও যুবলীগ প্রার্থী নির্বাচনে বিজয়ী হয়ে পৌরসভার চেয়ারম্যান হয়েছে, তবুও তাকে শাস্তি দেওয়া অত্যন্ত জরুরি, কেননা সামনে জাতীয় সংসদ নির্বাচন। যুবলীগ কর্মী ও বর্তমান চাঁদপুর পৌরসভার চেয়ারম্যানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে সংসদ নির্বাচনেও অনেকেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে প্রার্থী হয়ে যাবে। এসব বিষয়ে বিস্তারিত আলোচনার পর শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সর্বসম্মতিক্রমে যুবলীগ কর্মী চাঁদপুর পৌরসভার নবনির্বাচিত চেয়ারম্যানকে সংগঠন থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয়। পরদিন সকালে শেখ হাসিনার চাচাতো ভাই শেখ নাসেরের চতুর্থ ছেলে শেখ হেলালের চতুর্থ ভাই 20-22 বৎসরের যুবক শেখ রুবেল ধানমন্ডি শেখ হাসিনার বাসায় এসে বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে বলল, আপা, তুমি চাঁদপুর পৌরসভার চেয়ারম্যানকে মালা দিয়ে বরণ করে নাও। শেখ হাসিনা বললেন, না, ওকে বহিষ্কার করব। শেখ রুবেল বলল, ও সবাইরে হারাইয়া চেয়ারম্যান হয়েছে, ওরে মালা না দিয়া বহিষ্কার করবা? এইটা তুমি কও কি? জলদি ওরে ডাইকা আইনা গলায় মালা দিয়া মিষ্টি খাওয়াও। আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, দূর, গত রাতেই তো আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত হয়েছে ওকে বহিষ্কার করার। শেখ রুবেল বলল, রাখো তোমার ওয়ার্কিং কমিটি। ওয়ার্কিং কমিটির কথা তুমি শুনাইও না, ওরা জানে কি। বেচারা জিতা আইসে, কোথায় বাহবা দিবা? না, এখন উল্টা কথা। বড় আপা, তুমি চেয়ারম্যান হিসাবে অভিনন্দন পাঠাও। আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা বললেন, তাইলে এক কাম করি, আগে বহিষ্কার করি, পরে বহিষ্কার প্রত্যাহার করি। শেখ রুবেল বলল, দেখো, আমি তোমারে কইতেছি,
এখনই চেয়ারম্যান হিসাবে অভিনন্দন জানাও, আর ঢাকায় এনে মিষ্টি খাওয়াইয়া গলায় মালা দাও। সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, তাইলে তো এখনই জিল্লুর রহমানকে বলতে হয়, নইলে আবার বহিষ্কারের চিঠি পাঠিয়ে দিবে। এতক্ষণে পাঠিয়ে দিয়েছে কিনা কে জানে। বলেই সঙ্গে সঙ্গে ফোন করে আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমানকে বললেন, শোনেন, গতকাল রাতে ওয়ার্কিং কমিটি চাঁদপুর পৌরসভার চেয়ারম্যানকে বহিষ্কার করার যে সিদ্ধান্ত নিয়েছে, ওই চিঠি পাঠায়েন না, চেপে যান। এরপর শেখ রুবেল চলে যাওয়ার জন্য সিঁড়িতে নেমে এলে বঙ্গবন্ধু কন্যা রুবেলের পথ আগলে দাঁড়িয়ে বলল, এই রুবেল, চাঁদপুরের চেয়ারম্যানের কাছ থেকে কত টাকা নিয়েছিস? আমার ভাগ দে। শেখ রুবেল বলে, দূর সরো, যাইতে দাও। নজিব বলে, আমার ভাগ দে, নইলে যাইতে দেবো না, বড় আপারে কইয়া দিমু। শেখ রুবেল বলে, পরে নিও, পরে নিও, এখনো হাতে পাই নেই। নজিব বলে, ঠিক আছে, আমারে দিবি তো? হ্যাঁ, দিমু। জনতাকে শান্ত থাকার বক্তৃতা। 1995 সালের 24শে আগস্ট পুলিশ নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে ইয়াসমিন নামে 14 বছরের এক কিশোরীকে দিনাজপুরে যাওয়ার পথে ধর্ষণ ও হত্যা করে। এই খবর জানাজানি হয়ে গেলে পত্রপত্রিকায় প্রকাশ হলে দিনাজপুরের মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং দিনাজপুরের মানুষ পুলিশের বিরুদ্ধে মিছিল মিটিং শুরু করলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহিম সহ কয়েকজন জেলা নেতাকে অনতিবিলম্বে জরুরি ভিত্তিতে ঢাকায় তলব করে। অ্যাডভোকেট আব্দুর রহিম সহ দিনাজপুরের 5 নেতা ঢাকায় এসে বঙ্গবন্ধু ভবনে লাইব্রেরি রুমে বিকেল 5টায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। বঙ্গবন্ধু ভবনে এই বৈঠকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আপনা আপনি শুরু হওয়া দিনাজপুরবাসীর এই আন্দোলনকে যে কোনো কিছুর বিনিময়ে প্রচণ্ড বিক্ষোভে রূপ দিয়ে বিস্ফোরণ ঘটানোর পরামর্শ ও নির্দেশ দেন। জননেত্রী শেখ হাসিনা বলেন, দিনাজপুরবাসীর এই বিক্ষোভকে নির্দলীয় খোলসে রেখে খালেদা জিয়া সরকারের বিরুদ্ধে এই গণবিক্ষোভ আরও বেগবান, আরও চাঙ্গা করে গণ অভ্যুত্থান সৃষ্টি করে খালেদা সরকারের পতন ঘটাতে হবে। এখন আর ঢাকার দিকে চেয়ে থাকলে চলবে না, এখন দিনাজপুর থেকেই শুরু করতে হবে এবং ঢাকায় এসে শেষ করতে হবে। প্রতিদিন প্রতি মুহূর্তে পুলিশের সাথে সংঘর্ষ করতে হবে, লাশের পর লাশ ফেলতে হবে, পুলিশের লাশও ফেলতে হবে। যত টাকা পয়সা লাগে নিয়ে যান, তবু এই কর্মসূচি বাস্তবায়িত করতে হবে। ওই পুলিশের মাঝেই লোক আছে যাদের টাকা পয়সা দিলে গুলি করে মানুষ মেরে লাশের স্তূপ লাগিয়ে দিবে। পুলিশের সাথেও কন্ট্রাক্ট করবেন, টাকা পয়সা দিবেন। মনে রাখবেন, যদি এগুলো সফল করতে পারেন তাহলেই কেবলমাত্র ক্ষমতার মুখ দেখতে পারবেন, নইলে জীবনে আর আওয়ামী লীগকে ক্ষমতায় নিতে পারবেন না। সারা দেশে যদি এসব দাঙ্গা হাঙ্গামা, লুটতরাজ, খুন খারাপি ছড়িয়ে যেতে পারেন, তবেই একমাত্র ক্ষমতার মুখ দেখবেন। ইয়াসমিন মইরা এইসব ঘটনার একটা সুযোগ করে দিছে, এখন এটাকে কাজে লাগান। মনে রাখবেন, এসব অবশ্যই হতে হবে নির্দলীয় ব্যানারে, আওয়ামী লীগ নামের বিন্দু বিসর্গও যেন না আসে। ফাল দিয়া কেউ মঞ্চে যাবেন না, সব করবেন পেছন থেকে। পারতপক্ষে কোনো ব্যাপারেই মুখ খুলবেন না, যদি মুখ খুলতেই হয় তাহলে দুনিয়ার যত ভালো ভালো কথা আছে তাই বলবেন। কাজে যাই হোক, মুখে রাখবেন শুধু ভালো কথা। আর সত্যি যদি একটা লঙ্কা কাণ্ড ঘটিয়ে দিতে পারেন তাহলে আমিও দিনাজপুরে আসব, কিন্তু ওখানে আপনাদের সাথে আমার কোনো কথা হবে না। আমি শুধু বক্তৃতায় বলে আসব, ধৈর্য ধরুন, শান্ত থাকুন ইত্যাদি জাতীয় কথা, কিন্তু আপনারা আপনাদের কাজ পুরোপুরি চালিয়ে যাবেন। এখন 20 লাখ টাকা নিয়ে যান, পরিস্থিতি বুঝে বাকি যা লাগবে ওখানেই পৌঁছে দিব। আমি শুধু কাজ চাই। টাকা নিয়ে যাওয়ার জন্য আপনাদের গাড়ি টাড়ি আছে? নইলে আমি টাকা নিয়ে যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করে দেই। অ্যাডভোকেট আব্দুর রহিম সহ অন্যান্য নেতারা বঙ্গবন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে বঙ্গবন্ধু ভবন ত্যাগ করে চলে গেলেন। তখন রাত 8টা। ওদিকে দিনাজপুরে অপরাধী পুলিশ ইয়াসমিন হত্যাকাণ্ড ধামাচাপা দেওয়ার চেষ্টা করলে দিনাজপুরের জনতা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে। বঙ্গবন্ধু ভবন থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার ঠিক 2 দিন পরে অ্যাডভোকেট আব্দুর রহিম 5 নম্বর ধানমন্ডির বাসায় ফোন করে জননেত্রী শেখ হাসিনাকে না পেয়ে এই মেসেজ বা সংবাদ দেন যে, নেত্রীকে বলবেন, এখন পর্যন্ত পুলিশের কোনো লাশ পাওয়ার সংবাদ পাওয়া যায়নি, তবে এখন পর্যন্ত পুলিশের গুলিতে নিহত 7 জন দিনাজপুরবাসীর লাশ পাওয়া গেছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাসায় ফিরলে তাকে এই মেসেজ বা সংবাদ দেওয়া হলে তিনি সঙ্গে সঙ্গে তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত স্পেশাল ব্রাঞ্চের পুলিশদের আজ আর কোনো কাজ নেই বলে বিদায় করে দিয়ে
ধানমন্ডি ৮ নম্বর রোডে তার চাচাতো চাচা শেখ হাফিজুর রহমান টোকেন এর বাসায় গিয়ে দিনাজপুরের অ্যাডভোকেট আব্দুর রহিমের সঙ্গে কথা বলেন। বঙ্গবন্ধু কন্যা বলেন, ঠিক আছে, চালিয়ে যান, আরও জোরে চালিয়ে যান, টাকা পয়সা যা দরকার আপনি পেয়ে যাবেন, আর একটু জোরদার করেন, আমি আসছি। অতঃপর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দিনাজপুর গেলেন। জনতাকে শান্ত থাকা ও ধৈর্য ধরার বক্তৃতা দিয়ে আবার ঢাকায় ফিরে এলেন এবং ফিরে এসে বললেন, না, যত গুড় তত মিঠা হয়নি, অর্থাৎ যত টাকা খরচ করা হয়েছে তত ফল আসেনি। খাতা কলম, গোলা বারুদ ও দিগম্বর কাহিনী। 12 ডিসেম্বর 1994 সাল। বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ মতিঝিল শাপলা চত্বরে ছাত্রদের মহাসমাবেশের আয়োজন করেছে। মাত্র কয়েকদিন আগে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই মতিঝিল শাপলা চত্বরেই বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলকে দিয়ে ছাত্রদের মহাসমাবেশ করেছেন। ছাত্র দলের এই মহাসমাবেশে প্রধানমন্ত্রী খালেদা জিয়া বক্তৃতায় বলেছেন, বিরোধী দলের মোকাবেলা করার জন্য ছাত্র দলই যথেষ্ট। ছাত্র দলের ওই মহাসমাবেশের পাল্টা মহাসমাবেশ হিসেবেই বঙ্গবন্ধু কন্যা আজকের এই ছাত্রলীগের মহাসমাবেশের আয়োজন করেছেন এবং বেগম খালেদা জিয়ার ওই বক্তৃতার পাল্টা জবাব হিসেবে শেখ হাসিনা আজ বক্তৃতা করবেন। বঙ্গবন্ধু কন্যা বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা বিকেল 4:15 মঞ্চে উঠলেন। আজকের এই ছাত্রলীগের নেতারা ও একমাত্র শেখ হাসিনা ছাড়া অন্য কোনো আওয়ামী লীগ নেতাকে মঞ্চে উঠতে দেওয়া হলো না। মঞ্চের নিচে উত্তর দিকে আওয়ামী লীগ নেতাদের বসার ব্যবস্থা হলো। শেখ হাসিনা ছাত্রলীগের দ্বারা পরিবেষ্টিত হয়ে মঞ্চে বসলেন। আওয়ামী লীগের নেতারা মঞ্চের নিচ থেকে মঞ্চে উঠে বক্তৃতা দিয়ে আবার মঞ্চের নিচে চলে গেলেন। বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা তার বক্তৃতায় ছাত্রদের লেখাপড়ায় বিশেষ মনোযোগ দেওয়ার উদার আহ্বান জানালেন এবং মঞ্চে উপস্থিত ছাত্রলীগের নেতাদের হাতে খাতা কলম তুলে দিলেন। খাতা কলম তুলে দেওয়ার মুহূর্তে ফটো সাংবাদিকের ক্যামেরা বারবার ঝলসে উঠল। তার পরের দিন দেশের প্রায় সবগুলো জাতীয় দৈনিক পত্রিকায় খাতা কলম তুলে দেওয়ার ছবি ছাপা হলো এবং ছাত্রদের লেখাপড়ায় মনোযোগ দেওয়ার শেখ হাসিনার আহ্বানকে পত্রিকার শিরোনাম করা হলো। কিন্তু তার আগে 9 ডিসেম্বর শুক্রবার 1994 বিকেল 3টায় ধানমন্ডি 32 নম্বর বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরি কক্ষে শেখ হাসিনা ছাত্রলীগ নেতা অজয় কর, পঙ্কজ, হিমাংশু দেবনাথ, জ্যোতির্ময় সাহা, ত্রিবেদী ভৌমিক এবং আলমসহ মোট 9 জনকে ডেকে এনে সামনের আন্দোলনের জন্য প্রয়োজন হবে বলে গোলা বারুদ ও অস্ত্রশস্ত্র কেনার জন্য নগদ 1 লক্ষ টাকা দিয়ে বললেন, আগামী 28 ডিসেম্বর জাতীয় সংসদ থেকে পদত্যাগ করার পর তোমরা ঢাকা শহর সহ সারা দেশে নজিরবিহীন ত্রাসের সৃষ্টি করবে। খালেদা জিয়ার পতন না হওয়া পর্যন্ত প্রতিদিন 5-10টা লাশ অবশ্যই ফেলতে হবে, নইলে খালেদা জিয়ার পতন হবে না। এর জন্য যত টাকা লাগবে তোমরা পাবে, টাকার কোনো অভাব হবে না। তোমরা গোলা বারুদ ও অস্ত্রশস্ত্রের বিশাল মজুদ গড়ে তুলবে, তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এইগুলি রাখবে না, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিশ রেড করলে এই সকল অস্ত্রশস্ত্র ও বোমা আমাদের হাতছাড়া হয়ে যাবে। এসব জিনিসপত্র বিশ্ববিদ্যালয়ের বাইরে নিরাপদ জায়গায় রাখবে। আরেকটা দায়িত্ব তোমরা সিরিয়াসলি পালন করবে, সেটা হলো এই যে ইস্কাটন গার্ডেন রোড এবং ইডেন কলেজের পশ্চিম পার্শ্বে যে কোয়ার্টারগুলো আছে সেগুলো সব সচিব উপসচিবদের। আমি হরতাল দিলেও এই সচিব উপসচিবরা পায়ে হেঁটে ঠিকই সচিবালয়ে যায়। এরপর যখন আমি হরতাল দেব তোমরা এদের বাসার কাছে ওঁত পেতে থাকবে। সেক্রেটারিরা হেঁটে সেক্রেটারিয়েটে যেতে থাকবে, পথিমধ্যে তোমরা ওদের কাপড় চোপড় খুলে ন্যাংটো করে ফেলবে। ছাত্রলীগ নেতারা বলল, আমাদের 2 গ্রুপে ভাগ করে দেন। এক গ্রুপ গোলা বারুদ অস্ত্রশস্ত্রের দায়িত্বে থাকি, অন্য গ্রুপ সচিবদের উলঙ্গ করার দায়িত্বে থাকুক। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তখন আলমকে সচিবদের ন্যাংটা করার দায়িত্ব দিলেন। এরপর অনেক হরতাল যায়, কিন্তু সচিবদের ন্যাংটা করা হয় না। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তার পক্ষ থেকে সচিবদের কাপড় খুলে উলঙ্গ করার দায়িত্বপ্রাপ্ত আলমকে বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও যখন সচিবরা উলঙ্গ হচ্ছে না তখন তিনি ঢালাওভাবে যাকে কাছে পান তাকেই সচিবদের ন্যাংটা করার দায়িত্ব দিতে থাকেন। কিন্তু তারপরও সচিবরা উলঙ্গ হচ্ছে না দেখে শেখ হাসিনা ভয়ানক রেগে গেলেন এবং সচিবদের উলঙ্গ করার মূল দায়িত্বপ্রাপ্ত আলমকে নগদ 20,000 টাকা দিয়ে বললেন, এই 20,000 টাকা এখন দিলাম, বাকি আরও 30,000 টাকা সচিবদের ন্যাংটা করার পরে দিব। পরের হরতালেই ন্যাংটা করতে হবে, নইলে পুরো টাকা ফেরত দিতে হবে।
ঠিকই পরের হরতালে আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরের সামনে একজনকে উলঙ্গ করে ফেলল। ধানমন্ডির ৫ নম্বর রোডের ৫৪ নম্বর বাড়িতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে এই উলঙ্গ করার সফলতার সংবাদ পৌঁছলে তিনি খুশিতে মিষ্টি খাওয়ানোর জন্য আলমকে ডেকে আনতে লোক পাঠান। কিন্তু আলম ততক্ষণে পুলিশের হাতে ধরা পড়ে যায়। তার পরের দিন দেশের সকল সংবাদপত্রে দিগম্বর শিরোনামে ছবিসহ খবর ছাপা হলো। জানা যায়, এই উলঙ্গ দিগম্বরের শিকার হওয়া ব্যক্তি একজন সচিব নন, তিনি বাংলাদেশের একজন অতি সাধারণ নাগরিক। গো বেচারা পাবলিক।